প্রতিবারের মতো এইবারও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও আমাদের এখানে থেকে পড়াশোনা করে তারপরে তোকে চ্যালেঞ্জ করে? ওকে দেখলে আমার গা জ্বলে যায়। তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? মা, 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 কই তুমি? কি রে, এভাবে কলেজ থেকে এসে চিল্লাচ্ছিস কেন? ইরা কিছু না বলেই কেঁদে দিল। কি রে, এভাবে কাঁদছিস কেন? ইরা কিছু না বলেই কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্নার সুরে বলতে লাগলো, প্রতিবারের মতো এইবারও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে ইরা কান্না শুরু করে দিল। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও আমাদের এখানে থেকে পড়াশোনা করে তারপরে তোকে চ্যালেঞ্জ করে? ওকে দেখলে আমার গা জ্বলে যায়। তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। হুম, আমি তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে। বাবা যদি না হয় তাহলে আমি থাকবো না এই বাড়িতে। ইরা, কি বলছিস কি তুই? বাবা, তুমি কখন এলে? আমি অনেক আগেই এসেছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনছি। শোনার পরও তুমি কিছু বলবা না? আমাকে কি করতে বলো তুমি? তুমি শুনছো না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করলো? এখানে অপমানের কি দেখলে তুমি? আর তুমি বললা যে ইমন তোমাদের খাই, তাই না? তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খাই। ইরার সামনে আর অপমান নাই বা করলাম? ও আমাদের বাড়ির মেয়ের সামনে দিয়ে টপ করবে, আর আমার মেয়ে দেখবে নাকি সেটা? আর তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা? সেটাই। আমি ওকে সহ্য করতে পারি না। বাহ মা, মেয়ের চরিত্র দেখি ফুলের চেয়েও পবিত্র। কি করে তো নিচে নামতে পেরেছে তোমরা? আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। সব করতে পার ভালো কথা, কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না। আমি অকৃতজ্ঞ? শুধু অকৃতজ্ঞ না, তার সাথে তোমার আর তোমার মেয়ের অহংকারও আছে। আজ ওই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলা বাবা? তুই চুপ থাক। ইমন ছোট লোক না, ও আমার ছেলে। তোমার ছেলেকে বলে দিও আর যাতে আমার মেয়ের সামনে না আসে। বলে দিব, যাতে বিশের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট করে। তুমি আমাদেরকে বিষের সাথে তুলনা করলে বাবা। হুম, করলাম। আর যদি কোনো দিন ইমনের ব্যাপারে আমাকে কিছু বলেছিস, তাহলে সেই দিন আমি আর ইমন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। এটা বলেই ইরার বাবা যে ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেলো। আরে ইমন, তুমি এখানে? আঙ্কেল, আমি আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট করেছি, তাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাই নাকি বাবা? খুব ভালো, দাও দাও, মিষ্টি খাবো। আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, সত্যি খুব খুশি আমি। আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম। আমি এগুলো আন্টিকে দিয়ে আসি। ওকে, যাও। আমি আন্টির রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে গেলাম। আন্টি, এই নেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি। গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস, তাই না? এই বলে ইরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে সরে ফেলে দেয়। প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে। আর কখন আমার সামনে আসবি না। আমি কিছু না বলে ছলো ছলো চোখে তাদের দিকেই তাকিয়ে রইলাম। এইভাবে চেয়ে আছোস কেন? যা এখান থেকে। আমি কিছু না বলেই চলে আসলাম। ওদের ব্যবহার আমার মোটেও কষ্ট হয় নাই, কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণই করে, তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যা, এত কথা বলে ফেললাম, কিন্তু পরিচয়টা তো এখনো দিলাম না। যাই হোক, আমি হলাম ইমন। বাবা মা নেই, মানে আজ থেকে কয়েক বছর আগে মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকেই বাবার বন্ধু আমার দায়িত্ব নেন। আর আমি আর এরা একসাথে আর একই ক্লাসে পড়ি। আর জানাতে হবে না, এতটুকু জানলেই চলবে। আমি রুমে এসে একটা বই নিয়ে পড়তে লাগলাম। এমন সময় এরা জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি দ্রুতই তার কাছে গেলাম। আমাকে ডেকেছেন? ডেকেছি। আজকে কাজের লোক আসতে পারবে না। আর তোর মিষ্টিগুলা ফ্লোরে পড়ে আছে, ওইগুলা পরিষ্কার কর। আমি পরিষ্কার করব?
তুই করবি, তোর মিষ্টি, তাই তুই পরিষ্কার কর। আমি কিছু না বলেই ফ্লোরটা মুছতে লাগলাম, আর সাথে চোখের পানিও গড়িয়ে পড়ছে। সেটা দেখে ইরা মুসকি মুসকি হাসছে। আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম। বাবা মা মারা গেলে বুঝি এতটা কষ্টই নেমে আসে, সেটা তো আগে জানতাম না। বাবা মার কথা ভাবছি আর অজরেই কেঁদে যাচ্ছি। বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এমন সময় আঙ্কেল রুমে আসলো। আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম। কিরে, তুই কাঁদছিস কেন? কই না তো আঙ্কেল, কিছু হয় নাই। তুই আমার কাছে মিথ্যা বলবি? সত্যি বল, কি হয়েছে? আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন। তোর বাবা বড্ড ভালো ছিল রে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে যে খালি হাতে ফিরে এসেছে। আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলেই যাচ্ছি। বোকা, কাঁদছিস কেন? আমি তো তোর বাবা মা। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগে তুই ফ্রেশ হয়ে আয়। আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইয়ার আন্টির কাছে নিয়ে আসলো। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল, ইমন, তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এতে আমি অনেক খুশি। আশা করি ফাইনাল এক্সাম আরও ভালো করে দিবে। হুম। কাল থেকে তুই আর ইমন একসাথে কলেজে যাবি। না, আমি ওর সাথে যাব না। আমার কথার উপরে কথা বলার সাহস কোথার থেকে পাস? জানি না, তবে এইটা জানি যে আমি ওর সাথে যাব না। আঙ্কেল থাক, আমি একাই যেতে পারবো। ওকে, তুই যা ভালো বুঝিস। হুম। তুই ওর কথায় কষ্ট পাস না, ও একটু এই রকমই। না না, কষ্ট পাবো কেন? আমি কিছু মনে করি নেই। তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এইভাবেই আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসলো। আমি কলেজে চলে আসলাম, যেই গেট দিয়ে ঢুকবো তখন দেখি পিছন থেকে তানবীরের ডাক। ওই ইমন, দাঁড়া। আয়। কিরে, আজ তো তাড়াতাড়ি আসলি যে? এমনি, তা তুই কেন আসলি? তুই জানোস না আমি কেন আসি? ও, তোর তো আবার মহারানী আছে, তাই তাকে টাইম দিতে আসিস। হুম, ঠিক তাই। ক্লাস শুরু হতে অনেক দেরি, চল ওইদিকে আড্ডা দিই। ওকে, চল। আমি আর তানবীর আড্ডা দিতে লাগলাম। এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকলো। রবির বাইকের পিছনেই ইরা ছিল। রবি হলো ইরার বয়ফ্রেন্ড। ওরা আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল। আমি দেখেও না দেখার ভান করে আছি। আমি তানবীরের সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে বলল, তোকে ইরা ভাবি ডাকছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরবো, এমন সময় তানবীর আমার হাত ধরলো। দোস্ত, যাস না। তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে। না গেলেও আরো বড় কিছু করবে, তো যাওয়াটাই শ্রেয়। আমি তানবীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম। ইরা আর রবি এছাড়া তাদের ফ্রেন্ডসরাও ছিল। ইরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইসব ফালতু ছেলে যে কেন এইসব কলেজে ভর্তি হয় মাথায় ঢোকে না আমার। ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার? থাক, কিছু বলিস না, ও হচ্ছে কলেজ টপার। আমি চুপ করে রইলাম। ওরা অট্টহাসিতে লুটিয়ে পড়লো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ করছি না। হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে, সেই আশাই আছি আমি। হঠাৎই ইরা এমন কথা বলে উঠলো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। শোন, তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি। শুধু মুছবে না, বরং ওই রুমাল দিয়ে তারপর নিজের মুখ মুছতে হবে। না, আমি এই কাজ করতে পারবো না। তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের উপর কথা বলার? আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিষ্ঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি। কাঁদলে হবে না, যা করতে বলেছি সেটা করো। আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম। পুরো কলেজের ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ হয়তো মজা নিচ্ছে, আবার কেউ ইরার কাছে ঘৃণা প্রকাশ করছে। সবশেষে আমি যে ইরার পা মুছতে এলাম তখন ও আমাকে একটা লাথি মারলো। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমাকে লাথি মারলেন কেন? ইচ্ছে হয়েছে, মেরেছি। এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। আমি ভেজা চোখ নিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম। যা, আবার যখন ডাকবো তখন আসতে হবে, নইলে যে কি হবে তুই ভাবতেও পারবি না। আমি চুপচাপ সেখান থেকে তানবীরের কাছে চলে আসলাম। আমি এসে দেখি তানবীরের চোখেও পানি। কিরে, তুই কাঁদছিস কেন? তোকে কত করে বললাম যে যাস না, এখন দেখলি তো কি হলো।
হয়তো এমন ব্যবহারই আমার কপালে ছিল, তাই হয়েছে। এইখানে আর টাকা লাগবে না, তুই এখন ক্লাসে চল, নইলে ওরা আবার অপমান করবে। চল। আমি আর তানবীর ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ইরা আর ইরার বান্ধবীরা ক্লাসে আসলো। আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর তানবীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এসে আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করলো। সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল, আর ইরা ওর ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগলো। হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে। ক্লাস শেষ করে আমি আর তানবীর একসাথেই বাড়ি ফিরছিলাম। হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময় মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। এইভাবে আর কতদিন কতদিন সহ্য করবি? দোস্ত, তুই তো জানোস আমি চাইলেই তো 1 সেকেন্ডে ইরাকে পড়তে বসাতে পারি, কিন্তু না, আমি হঠাৎ করে কিছু করব না, আস্তে আস্তে করব। ওকে, তুই যা ভালো বোঝস। তারপর আমি বাসায় চলে আসলাম। আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। এই, তুই এইখানে বসবি না। কেন? আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি? তুই আর কখনো আমাদের সাথে বসবি না। তুই তোর রুমে নিয়ে গেল। আমি চুপ করে রইলাম। আমি কিছু না বলে চুপচাপ আমার খাবার নিয়ে রুমে এসে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ রুমে আন্টি আসলো। আন্টি, আপনি এখানে? তোকে একটু বাজারে যেতে হবে। ওকে, যাব। বলেন কি আনতে হবে? ইরার জন্য কিছু কসমেটিক, আর কিছু না। ওকে, কি আনবো বলেন। তারপর আন্টি আমাকে একটা লিস্ট দিল, আর আমি খুশি মনে বাজারে চলে আসলাম। সব আইটেমই কেনা শেষ, বাট একটা আইটেম পাচ্ছি না। সারা বাজার খুঁজলাম, কিন্তু কিছুতেই পেলাম না। সবই তো নিলাম, একটা না নিলে সমস্যা হবে না, মনে মনে ভাবলাম। বাজার থেকে সব কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আন্টির হাতে ব্যাগটা দিয়ে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পরে চিৎকার করে আমার নাম ডাকার শব্দ শুনতে পেলাম। হয়তো ইরা ডাকছে। আমি দ্রুতই ইরার কাছে গেলাম। কিছু লাগবে আপনার? তুই সব কসমেটিক ঠিক করে এনেছিস, কিন্তু যেইটা মেইন ওইটা আনিসনি কেন? আমি আসলে সারা বাজার খুঁজেও পাই নাই। এত বড় মিথ্যা কথা! তুই আসলে একটা কাজ চোর। ইরার মুখে চোর কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমাকে চোর বলবেন না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস! ইরার থাপ্পড়ে হয়তো ঠোঁট কাটা গেছে। ও এতই জোরে মেরেছিল যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। যা আমার চোখের সামনে থেকে। চোখের পানি ফেলে নিজের রুমে আসলাম, আর মুখের উপর বালিশ রেখে কাঁদতে লাগলাম, যাতে আমার কান্না কেউ শুনতে না পায়। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের ছবিটা বের করে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, মাগো, আমি জানতাম না যে তোমরা আমার উপর রাগ করে সরে গেলে যে অন্ধকার আছে আমাকে এইভাবে গ্রাস করবে। তোমরা তো আমাকে এত অবহেলা দিয়ে বড় করো নাই। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। আজ নিজের বাড়িতে কেন চাকরের মতো থাকতে হচ্ছে আমায়? এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমার কথা ভেবে কষ্ট পেও না, আমি খুব ভালো আছি। শুধু আমাকে একটু দোয়া করো, যাতে সব বাধা অনায়াসে পার করে দিতে পারি। এইভাবে মা বাবার ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েও গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে প্রেম করে আসলাম। বাসায় ঢুকে দেখি আঙ্কেল অফিস থেকে চলে আসলো। কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? কি বলবো বুঝতে পারছি না। দৌড় একটা বানিয়ে বলে দেই। দুপুরে হঠাৎ চলতে গিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা খাই অনেক জোরে। অনেকখানি কেটে গেছে, দেখে চলতে পারিস না? একটু আমার রুমে আয়, তোর সাথে কথা ছিল। আগে আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর না হয় আমি যাব। ওকে। আমি আমার রুমে এসে বিছানা গুছাতে লাগলাম। বিছানা গুছিয়ে আমি আঙ্কেলের রুমে গেলাম। দেখি সেখানে আন্টি আর ইরা আছে। আমি গিয়ে এক পাশে দাঁড়ালাম। বাড়ির সবাই আঙ্কেলকে মোটামুটি ভয় পায়। ইরা, কাল তোর ফুফাতো বোন রিয়া আসবে। কি? সত্যি? ও আজকে আমাকে ফোন করলো যে সে কাল দুপুরে ওইখানে এসে পৌঁছেছে। বাহ, তাহলে তো খুব ভালো হয়। ওকে অনেক দিন যাবত দেখি না, অনেক দিন পর দেখা হবে। আর ইরা, কাল কি তোর ক্লাস খুব গুরুত্বপূর্ণ? আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কোনোটাই মিস করা যাবে না। ইমন, তাহলে তো আমারও খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তেমন নেই আমার, আপনি যা বলবেন তাই করব। বলেন কি করব? আমি তো জানি জিরার গুরুত্বপূর্ণ ক্লাস হলো রবির সাথে ঘুরে বেড়ানো। আমি চাই তুই কাল রিয়াকে রিসিভ করবি।
ওকে, বাট তাকে চিনব কিভাবে? সেটা না হয় আমি বলে দিব। এখন তোরা যা, আমি একটু রেস্ট নেই। হুম। আমি চলে এলাম আমার রুমে, এসে বই পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত একটু গভীর হয়ে গেল। আঙ্কেল খেতে ডেকেছিল, তাই পড়া বন্ধ করে খেতে গেলাম। এই নাও রিয়ার নাম্বার। নাম্বার দিয়ে আমি কি করব? কাল তোকে ফোন করে খুঁজে নিবে। ও, খাবার খেয়ে এসে আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম, তারপরে বই নিয়ে পড়তে বসলাম। এই যে বড়লোকের ছেলে, সারাদিন পড়লে হবে? আমার সাথে কিছু কাজ করলেই তো পারো। বলেন কি কি করতে হবে? আন্টি একের পর এক আমাকে কাজ দিয়েই চলেছে। আজ নাকি কাজের মেয়ে আসে নাই, তাই সব আমাকে দিয়েই করাচ্ছে। আমিও চুপচাপ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। কোনো মতে কাজ শেষ করে রিয়াকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন? হুম, আপনি ইমন না? হুম। আপনি কি গাড়ি থেকে নেমেছেন? হুম, অনেক আগেই নামলাম। বাট আপনি কই? আগে বলুন আপনি কোথায়? আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, যেখানেই আছেন দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম। হঠাৎই দেখলাম একটা মেয়ে কাকে যেন খুঁজতেছে। এই মেয়েটাই নয়তো, মনে মনে ভাবলাম। আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তা তা বলছে। আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরেছেন? হুম, ঠিক। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হুম, পাচ্ছি। তাহলে সামনে আসুন। ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। এই, কে আপনি? আর আমার ব্যাগ ধরেছেন কেন? আমি ইমন, আপনি মনে হয় রিয়া। হুম, আমি রিয়া। তার মানে আপনি ইমন? হুম, এবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুলে আমরা দুজন গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আপনার আসতে কষ্ট হয়নি তো? একদম না। তা আপনি কি সেই ইমন যার কথা বলতে বলতে মামার মুখ থেকে রক্ত ঝরতো? আঙ্কেল আমার নামে কি বলতো? অনেক কিছু বলতো। তা আপনি কিসে পড়েন? আপনি সেটা না হয় পরেই জানবেন। আগে বাসায় গিয়ে রেস্ট নেবেন তারপর। ওকে। তারপর আমি আর রিয়া বাসায় আসলাম। ইরা রিয়াকে দেখে এমনভাবে জড়িয়ে ধরলো মনে হয় বিএফকে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগলো। তুই আমাদের এইখানে কি করছিস? যা এইখান থেকে। এই, তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল। চল রুমে যাই। ওকে চল। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখনই ইরা বলছে ওদের জন্য যেন শরবত নিয়ে যায় রুমে। আমিও ইরার কথা মতো শরবত বানিয়ে ইরার রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়ে আমার হাতের প্রশংসা করতে লাগলো। যেই ইরা শরবতটা মুখে দিল ঠিক তখনই পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। কি বানিয়েছিস এইগুলা? এগুলা কি খাওয়া যায়? আরে, শরবতটা তো ভালো হয়েছে। তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? তুই আসার পর দেখতেছিস যে ওর সাইড নিয়ে কথা বলছিস, কারণটা কি? তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। দেখলাম ওদের মাঝে একটা খারাপ লাগার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তাই ওদের সামলানোর জন্য আমি বললাম, দয়া করে আপনারা চুপ করুন। নিজেদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করছেন? সব তোর জন্য হয়েছে। তুই এখন আমাদের সামনে থেকে যা। ওকে, যাচ্ছি, তবুও প্লিজ চুপ থাকেন। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। পুরো শরীরটা ভিজে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমিও গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়া বলে উঠল, সে কি, আপনি কই যাচ্ছেন? এই তো রুমে যাচ্ছি। রুমে খাবার খাওয়া শোভা পায় না। আপনি সবার সাথে বসে খাবার খাবেন। না না, তা কি করে হয়? আপনি চেয়ারে বসুন। না না, আমি রুমে গিয়ে খেতে পারবো। আপনাকে কিন্তু বসতে বলেছি। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। ইহার দিকে তাকিয়ে দেখি ও রাগে ফুঁসছে আর কাঁদছে। আমি আর ওই দিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে এসে একটা বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। আসতে পারি? আরে আপনি আসুন আসুন। রিয়া এসে চেয়ারে বসলো। আমার রুমে আসতে অনুমতি লাগবে না। তা আপনি বসে বসে কি করছেন? বই পড়ছিলাম। তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। না না, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করি নাই। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করলো। এবার আমার পরিচয় জানতে চাইবেন না?
আপনার কি কোনো নতুন পরিচয় আছে? নতুন পরিচয় মানে? আপনার সম্পর্কে সব শুনেছি মামার কাছে। যদি এর বাইরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। না, আমার এর বাইরে আর কোনো পরিচয় নেই। আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? হুম, অনেক। এইভাবে রিয়ার সাথে কথা বলতে লাগলাম। এই, তুই এইখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। হুম, ইমন ভাইয়ের সাথে বসে বসে গল্প করছি। তুই আর মানুষ পেলি না গল্প করার? তুই তো তোর বিএফের জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। হয়েছে, এখন চল। না না, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো। চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত টেনে ধরে নিয়ে যায়। আমি চুপচাপ নিচের দিকেই তাকিয়েছিলাম, একটা কথাও বলি নাই। আমি আবারও বই পড়তে লাগলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। ধুর, আজকে বেশি ঘুমিয়ে পড়লাম। আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুতই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাবা মায়ের চোখের সামনে গেলাম। তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া আমার সাথে থাকলে জীবনে কোনো বাধাই আমাকে থামাতে পারবে না। তাদের চোখের সামনে গিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎই কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকিয়ে দেখি আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি। তুই তোর বাবা মায়ের সাথে কথা বলছিলি, তাই তোকে আর ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবির দিকেই তাকিয়ে আছি। বাবা মা কারো ওমর থাকে না, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হয়। তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে এতিম করে দিবে? তুই এতিম কই? আমি তোর বাবা মা। আমি আর কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই গাধা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। ওকে। তারপর আমি আঙ্কেলের পিছন পিছন ওনার রুমে গেলাম। রুমের সকল জনতাই দেখলাম উপস্থিত। রিয়া আমাদের বাড়িতে অনেক দিন পর বেড়াতে আসলো, তাই আমি চাইবো তোমরা দুজনে রিয়াকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখাও। আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। ইমন, তোমার কি কোনো আপত্তি আছে? তুমি ইমনকে জিজ্ঞেস করছো কেন? ইমনও তোদের সাথে যাবে? না, ও আমাদের সাথে যাবে না। তাহলে তুই যাস না, ইমন আর রিয়াই যাবে। এরা এবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো ইমন, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম। আমি জানি আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকেই ঠিক করে দিয়েছি। আশা করি আর কোনো কথা যাতে না হয়। ওকে। এই বলে ইরার রুমে চলে গেল আর আমিও আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎই অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছেন? না না, তা না, দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বসতেও বলেননি। ওকে সরি, বসুন। তা দেখলাম, খুব মন দিয়ে পড়ছেন। হুম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সেটা না, এগুলো এমনি অতিরিক্ত পড়ছিলাম। আচ্ছা, আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে, আপনার রাগ হয় না? আমার আবার রাগ? রাগ করেই বা কি করব? আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বললে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে যে আমার সহ্য হবে না। তাই বলে কি এভাবে সহ্য করবেন? কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। আপনার কি ইচ্ছে হয় না ওর সব রাগ গুড়িয়ে দিতে? ইচ্ছে হলে কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নাই যোকে এইসব করার। কে বলল যে আপনার ক্ষমতা নেই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। থাক, আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানেন? সেটা আপনার জানতে হবে না। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলেছেন যে আজ আমি এসবের মালিক। ততটা বেয়াদব আমি নই। এইখানে বেয়াদবির কি দেখলেন? আমার বাবা মা কোনোদিন অহংকার করতে আমাকে শেখায় নাই। এটা অহংকার না, নিজের অধিকার। দয়া করে সব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। ওকে, আপনি পড়েন, আমি পরে আসবো আবার। ওকে, গুড নাইট। গুড নাইট।
আমি আবারও পড়তে লাগলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হলো? এই তো ভালো। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে বসে গল্প করছি। প্রতিদিনকার মতো আজও ইরা রবির বাইকে করে আসলো। চল ক্লাসে যাই, নইলে ওরা আবার তোকে নিয়ে মজা করবে। চল। যেই ক্লাসে আসতে যাব তখনই ইরা ডাক দিল। না দোস্ত, তুই আজকে যাবি না। আমি তানভীরের কথা মতো আবারও ক্লাসের দিকে হাঁটা দিলাম। ওকে যা, তুই ভালো করেই জানিস যে আমি কি করতে পারি। আমি এইবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে এত অপমান করার পরও কি আপনাদের স্বাদ মেটেনি? তোকে আবার অপমান করলাম কই? বাহ, ভুলে গেলেন? আপনিও তো ক্লাসের টপার, তাহলে আপনার ব্রেন এত দুর্বল কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, তোকে যে কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। পারবি না মানে? তুই পারবি না? তুই পারবি, সাথে তোর বাপও পারবে। রবি আমাকে মেরেছে, এটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু আমার বাবার নাম নিয়ে কথা বলেছে যে আমি ওকে ছাড়বো না। রাগে চোখ ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। সব মুখ বুজে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দেব। তানভীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুজনে পাশাপাশি বসলাম। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কলেজ ছুটির পর ইরা আমার সাথে আর খারাপ কিছু করে নেই, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া। কি হয়েছে আপনার? আমাকে ডাকছেন কেন? আপনি না আমাকে গ্রাম ঘুরিয়ে দেখাবেন? ও সরি, ভুলেই গেছি। দ্রুত উঠে রেডি হয়ে নিলাম। রিয়াও খুব সুন্দর করে সেজেছে। ইরা কি যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীল পরি আমার সামনে আসছে। বাহ, আজকে ইরাকে খুব সুন্দর লাগছে। চোখ যেন ফিরাতেই পারছি না। ওকে দেখলে মনেই হবে না যে এত অহংকারী। কি হলো, যাবেন না? চলো। আমি রিয়া আর ইরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি, আমার চোখ যেন সরতেই চায় না। তবুও বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখাতে ব্যস্ত, আর আমি ইরাকে দেখতে ব্যস্ত। ধুর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার কোনো লাভ নাই। ও তো রবিকে ভালোবাসেন, আর আমি কিনা কি ভাবছি। দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে পড়লাম, যেখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে। দেখি মনে হয় আমরা তিনজন হাঁটছি। ইরা আর রিয়া গল্প করেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎই আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার আর কাজ দেখে হা হয়ে গেলাম। ও এমনভাবে জড়িয়ে ধরলো যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি না কি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়লো। ইরা আমাকে ছেড়ে দিল। দেখে ইরা লজ্জায় লাল হয়ে গেছে। আমিও খুব লজ্জা পেলাম। দেখলাম কয়েকজন মুরব্বী আমাদের দিকে আসছে। এসেই তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা এই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলো আমাদেরকে আরো অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল আমাদের বিয়ে দিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি আর ইরা কেউ নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথা না শুনে আমাদের বিয়ে দিয়ে দিল। ইরা হন হন করে বাড়ি চলে আসলো, আর আমি আর রিয়া পড়ে আসলাম। জানি না আজ বাড়িতে যে কি হবে। এরা প্রচণ্ড রেগে আছে। ভয়ে ভয়ে আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না। সবাই সবার মতো ব্যস্ত। আমিও আমার রুমে চলে আসলাম, আর এই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ভুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। এমন সময় রিয়া আসলো। পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? ওই ঘটনার পর পড়াতে মন না বসাটাই স্বাভাবিক। ইরা জড়িয়ে না ধরলেই তো পারতো। দোষ তো ইরার ছিল, এইভাবে কেউ করে নাকি? আঙ্কেল এসেছে? মাত্র আসলো। রিয়া একটু পড়াইছো, আমি একটু পড়ে নিই। ওকে। রিয়া চলে গেল।
আচ্ছা, আমি কি ইরার কাছ থেকে মাপ চেয়ে আসবো? কেন চাইবো? দোষ তো আমার না। ধুর, যা হওয়ার হবে, আগে মাপ তো চাই। এক পা এক পা করে পা বাড়ালাম ইরার রুমের দিকে। দরজা দেখি খোলাই আছে। আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটা রাগে পরিণত হলো। তুই এখানে কেন এসেছিস? দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। বাহ বাহ, চমৎকার। এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তোমারই ছিল। ইরা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। দোষ তোর ছিল বেশি। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলে ভেজা চোখ নিয়ে ইরার রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারো মুখে কোনো শব্দ নাই। চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম। ইরাও চুপচাপ খাবার খাচ্ছে। আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে আজকে, তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে আসলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। কিরে, তোর মন খারাপ নাকি? অনেক। কেন? শোন তাহলে। বলিস কি? এখন কি করবি? সেটাই তো চিন্তা। ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। বাসায় কেউ জানে? না, কেউই জানে না। এটা মনে হয় তোরে মেনে নিবে না। সেটা আমি ভালো করেই জানি। এসব নিয়ে আর ভাবিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজও ইরা রবির বাইকের পিছনে করে আসলো, কিন্তু তার মুখে হাসির ছাপ নেই। তানভীর, চল এখান থেকে। চল। আমরা যেই ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। কিরে, তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠল, ওকে যেতে দাও রবি। কেন? বললাম তো যেতে দিতে। আচ্ছা, তোমার কি হয়েছে? সে কখন থেকে চুপচাপ বসে আছো? না, আমার কিছুই হয় নাই। এই, তুই ক্লাসে যা। আমিও সেখান থেকে চলে আসলাম। কলেজ ছুটির পর যখন একা একা আসছিলাম, তখন কেউ একজন পেছন থেকে আমাকে ডাক দেয়। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে ডাকছে। আমি সেই দিকে না থেকে চুপচাপ হেঁটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার সামনে আসলো। তোকে না আমি ডেকেছি? শুনতে পাই নাই। যখন বাঁশ পড়বে পিঠে তখন ঠিকই শুনতে পাবে। এইভাবে কয়েকটা ছেলে আমার সামনে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। পথ আটকে রেখেছেন কেন? তোর ইরা ভাবিকে বিয়ে করার খুব শখ, তাই না? এই যাতা বলছেন? কাল তুই ইরা ভাবিকে বিয়ে করে খুব ভুল করেছিস। এখন তার শাস্তি পেতে হবে। এই বলে ছেলেগুলো আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। কে যেন আমার মাথা অনেক জোরে একটা বাড়ি দেয়। এতেই মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। সবকিছু অন্ধকার মনে হলো। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার পাশে আঙ্কেল বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে তিনি নিজেকে স্থির করে রাখতে পারলেন না, কেঁদে দিলেন তিনি। আরে আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আগে বল, তোকে এভাবে কে মেরেছে? কি করে বলবো? আমি তো তাদের কাউকে চিনি না। তা ওরা তোর উপরে হঠাৎ হামলা করলো কেন? সেটার উত্তর আমার কাছে জানা নেই। আচ্ছা, তুই রেস্ট নে। ডাক্তার বলেছে যে তোকে 2 দিন পর রিলিজ দেওয়া হবে। ওকে। আমি চুপচাপ শুয়ে আছি আর ভাবছি, ইরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? দোষটা কি আমার একার ছিল? ওর কোনো দোষ ছিল না। আজ ও আমার এই অবস্থায় করেছে। একদিন আমি ওকে তিলে তিলে কষ্ট দিব। তখনও বুঝবে যে অবহেলা কি জিনিস। আর আমি আঙ্কেলকে কিভাবে বলি যে ইরা আমাকে মার খাইয়েছে? আজ আমার এই অবস্থার জন্য ইরাই দায়ী। এইভাবে 2 দিন আমাকে হাসপাতালে চিকিৎসা করা হলো। আজ আমাকে রিলিজ করে দিল। আঙ্কেল আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। আঙ্কেল আর রিয়া ছাড়া কেউই আমাকে দেখতে যায় নাই। আঙ্কেল আমার রুমে খাটের উপরে শুয়েছিল। এইখান থেকে নড়বি না, এখানে শুয়ে থাক। ওকে। আঙ্কেল চলে যাবার সাথে সাথে রিয়া আমার রুমে আসলো। এখন কেমন বোধ করছেন? এই তো ভালো। আপনার এই অবস্থা কে করলো? সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি পারবো। কি, রিয়া কোথা থেকে জানলো যে ইরা আমার এই অবস্থায় করেছে? তাহলে বলুন, কে করেছে? ইরা করেছে। আরে ধুর, আপনি পাগল নাকি? ও করতে যাবে কেন? ও যখন আপনাকে মারার পর ওই লোকগুলোর সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আপনি দয়া করে কাউকে বলবেন না। না, আমি সব মামাকে বলবো। ওর উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনাকে আমার কসম দিলাম, যদি বলেন তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। কি বললেন আপনি? আপনি ইরার মতো বেঈমান মেয়েকে বাঁচাতে চান?
সে একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে, আর আমি চাই না এসব শুনে ইরার প্রতি আঙ্কেলের ঘৃণা জন্মাক। নিজের জন্য কি কোনো মায়া নেই আপনার? হঠাৎ এই প্রশ্ন? ইরা যে আপনাকে পরবর্তীতে আঘাত করবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? সেটা না হয় সহ্য করে নিব। সত্যি করে একটা কথা বলবেন, বলেন। আপনি কি ইরাকে ভালোবাসেন? ধুর, কি প্রশ্ন করছেন? দেখুন, সত্যি করে বলেন, আপনি কি ইরাকে ভালোবাসেন? হুম ইরা কি আপনাকে মেনে নেবে? সেটা হয়তো ভাগ্যের পরিহাস। আপনি কি পারবেন ইরাকে আপনার ভালোবাসার পরিচয় দিয়ে স্ত্রী হিসেবে কাছে টেনে নিতে? হয়তো একদিন সফল হব, চেষ্টা করতে সমস্যা কি? আমি চাই যে আপনি ইরাকে নিজের করে পান। এভাবে চলতে থাকলে ইরা আপনাকে আরো দূরে ঠেলে দেবে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি নিজের অধিকারটা বুঝে নেন, তাহলে হবে। ওকে, কিন্তু আঙ্কেল? মামাকে ব্যবস্থা করা যাবে, আপনি আপনার কাজে লেগে যান। হুম তাহলে আমি যাই, আবার পরে দেখতে আসবো। ওকে। রিয়া চলে গেলে আমি ঘুমে তলিয়ে যাই। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমার নাকের কাছে হাত ধরেছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি ইরা। আপনি হঠাৎ আমার রুমে? আপনাকে দেখতে এলাম। বেঁচে আছেন নাকি মরে গেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার আজ এই অবস্থা করলেন? তুই আমাকে বিয়ে করলি কেন? আমি তো ইচ্ছে করে করি নাই, আমাদের জোর করা হয়েছে। তুই সেখান থেকে পালাস নাই কেন? পালালে আজ এখানেও থাকতে পারতাম না। মরে গেলেই তো পারতি। এত অবহেলা আমার জন্য? শোন, তোকে যেই কথা বলার জন্য এসেছি, তুই কাল কলেজে যাবি না। তোর সাথে বাসায় কাজ আছে। কি কাজ? সেটা কাল দেখবি। যদি কলেজে যাস তাহলে এই দুনিয়ার আলো তোর জন্য হারাম হয়ে যাবে। ওকে, যাব না। গুড। এই বলে ইরা চলে গেল। হঠাৎ ইরার সাথে আমার কি কাজ যে আমাকে থাকতে বলছে? নাকি নতুন কোনো চাল ওর? ধুর, সেটা কালই দেখা যাবে। বিকেলে বাসায় একটু হাঁটাহাঁটি করলাম। ভালো করে হাঁটতে পারি না, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়। রাতে সবার সাথে একসাথে বসে খাবার খেলাম। এসে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে এসেছে তা আমি বুঝতেই পারি নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমি ইরার কথা মতো বাসাতেই রয়ে গেলাম। ইরাও কলেজে গেল না, আমাকেও যেতে দিল না। আমি বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ ইরা আমার রুমে প্রবেশ করে কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে সবার সামনে নিয়ে যায়। কি হলো? আমাকে এইভাবে টেনে আনলেন কেন? ও আমার কোনো কথার জবাব দেয় না। হঠাৎই আন্টির সামনে এসে বলে। আন্টি আমার গালে 2টা থাপ্পড় মারলো। আমি সাথে সাথে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। আন্টি, আপনি আমাকে মারলেন? আমার অপরাধ কি ছিল? তোর সাহস কি করে হয় ইরাকে বিয়ে করার? আপনি সম্পূর্ণ ঘটনা শুনেছেন? আমার কিছু শোনা লাগবে না। তুই কোন সাহস ইরার দিকে হাত বাড়িয়েছিস? আন্টি, আপনি আমাকে একবার বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। জি মামি, এখানে ইমন ভাইয়ের একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। রিয়া, তুমি চুপ থাকো, আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথা একটাবার বিশ্বাস করে দেখুন। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। তুই আমার মেয়ের যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপাল কি এতটাই খারাপ যে নিজের বাড়িতে নিজেরই ঠাঁই হয় না? এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। মামি, আপনি এগুলো কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? যেখানে যাওয়া যাক, আমাদের চোখের সামনে যাতে না আসুক। ওকে, আমি চলে যাব। নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? 2 চোখ যেই দিকে যায় সেই দিকেই যাব। আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। তাহলে এক্ষুনি বের হয়ে যা। আঙ্কেল আসুক, তারপর আমি সবাইকে বিদায় করে চলে যাব। বাবা আসলে তোকে কখনোই বের করতে পারবো না। আজ এই জন্যই কি আমাকে কলেজ যেতে দিলেন না? হিসেব বাকি ছিল মিটিয়ে নিয়েছি। তুই এখন বের হ এই বাড়ি থেকে। বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এইটাই কি সেই উদারতা? কি বলতে চাও তুমি? গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সে সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পারলাম। রিয়া, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে
আজ যে ক্ষমতার প্রভাবে আপনি ইমন ভাইয়াকে তাড়িয়ে দিচ্ছেন, সেই ক্ষমতা কিন্তু ইমন ভাইয়ার, আপনার নেই। রিয়া, তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো। সত্যি বলে যদি অপমান বোধ করেন তাহলে আই এম সরি। প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া। আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন, তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতে থাকবেন। সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। খুশি হয়েছেন আপনারা? ভাইয়া চলে যাচ্ছে। তোর এত মাথা ব্যথা কিসের ইমনের জন্য? শুধু ইমন ভাইয়া নয়, বরং অন্য কেউ থাকলে আমি আজ এই কাজ করতাম। ওকে, সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। যদি আজ ইমন ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব, থাকবো না তোমাদের মতো কাল সাবেদের সাথে। ইমনের যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? যে বাড়িতে মালিকের জায়গা হয় না, সেখানে আমার থাকা বেমানান। ওই বদমাসটা তোমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে। আঙ্কেল আজ আপনাদের মাথায় ভূত চাপাবে। মানে? মানেটা একটু পর টের পাবা। এদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, তাই আমি চাইনি আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন, তাই আমি চলে যাচ্ছি। আপনি যাবেন কই, থাকবেন কই? সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবেন। না প্লিজ, আপনি যাবেন না। না, আমাকে যেতে হবে। তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাব এই বাড়ি থেকে। কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। কেউ হয়তো আশা করেনি যে উনি অবেলায় আসবেন। তো তো তুমি এখানে? আমাকে দেখে খুব অবাক হচ্ছ, তাই না? বাবা, তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? ভেবেছিলে আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা ইমনের বাড়ি থেকে বের করে দিবি? তুমি জানো ও কি করেছে? আমি সব জানি। কাল রিয়া আর ইমন কথা বলার সময় আমি শুনেছি। তারপরও ওকে কিছু বলবে না? দোষ তো ওর না, তোরই ছিল। আমার দোষ? তোর দোষ সব। তুই যদি ইমনকে জড়িয়ে না ধরতি, তাহলে আজ এইসব হতো না। এখন তুমি কি বলতে চাও? দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই ইমনকে গ্রহণ করে নে। না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনো দিন মেনে নিব না। যখন আমার চাকরি ছিল না, তখন ওর বাবা ওর মায়ের একটা সোনার চেইন আমাকে দিয়েছিল, যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো। তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনা দেনার জন্য আমাকে কুরবানি দিচ্ছ? বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়েছিস। তুই তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। তোর ইমনকে মেনে নিতে সমস্যা কোথায়? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো ছেলেকে আমি কোনো দিন মেনে নিতে পারবো না। যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? আমি মরে গেলেও ওকে গ্রহণ করব। একদিন তুই ইমনের জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাকবো। হাউ ফানি! ওর জন্য আফসোস করব আমি? নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করেছে, আর না আমি ওর একটা বিহিত করব। কি করবা তুমি? আমি নিজে ইমনকে বাড়ি থেকে বের করে দিব, যাতে তোদের বিষেও বিষাক্ত না হয়। আমরা তো এটাই করতে চেয়েছিলাম, তাড়াতাড়ি বের কর। মামা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিক বলেছি। ইমন আজকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয়, তাই আমি চলে যাচ্ছি। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখে পানি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইদিকে খুশি হয়েছিস তোরা এবার? আজ আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। কি কথা? আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভার আর কাজের লোক থাকবে না। সবাই সবার নিজের কাজ করবে। কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? সেটা আমার দেখার বিষয় না। আমি বলেছি, তাই এটাই ফাইনাল। আর যদি কোনোদিন এ বাড়িতে
কোনো কাজের লোক থাকে তাহলে আমি তোমাদের অস্বীকার করতে পিছপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়লো। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতে ঠাঁই হলো না। কি পোড়া কপাল আমার। বারবার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেল আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝতো, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি, এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বাবা মায়ের ছবিটা বের করলাম। মাগো, আজ আমি অনেক খুশি, কারণ আজ আর নিজের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না মা, তাহলে আজ বিধাতা আমাকে এত বড় শাস্তি কেন দিল? যে বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আর সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও। ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না, মাফ করে দিও আমায়। এগুলো বলছি আর কান্না করে যাচ্ছি, হঠাৎই কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কিসের কষ্ট? তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? এমা না না, তা করতে যাব কেন? তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাপ চাই, প্লিজ তুই আমাকে মাপ করে দে। বাবা কি কখনো ছেলের কাছে মাপ চায়? আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপরে অনেক অত্যাচার হয়। জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর, আবার অফিসটাও তোর, আবার সমস্ত ফ্লাইট তোর বাবার টাকায় কেনা। আপনি এইভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। হয়েছে, এখন চল আমার সাথে, হয়ে যাব। বাসায় চল। না আঙ্কেল, আমি ফিরে কি ওদের আর কষ্ট দিতে পারবো না। আরে গাধা, সেই বাসায় না, আরেক বাসায়। আরেক বাসা মানে? আরে চল, তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আজ থেকে তুই এখানে থাকবি। আমি চাই না ওরা তোর উপরে আবার অত্যাচার করুক, তাই তোকে এইখানে নিয়ে এসেছি। এটা আবার কার ফ্ল্যাট? এটা কয়েকদিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম, এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছুই নেই, সবই আপনার। তুই কাল থেকে আবার কলেজে যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। ওকে তোর যা যা লাগে সব পাঠিয়ে দিব। আঙ্কেল, আমার কিছু একটা চাওয়ার ছিল। এভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল, আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। ওকে, আজই পাঠিয়ে দিব। আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দিব। যতই হোক তুই তো আমার বস। ধুর, কি যে বলেন, আমি আপনার ছেলে, বসটাস আমি হতে পারবো না। এখন হবি না, বাট পরেও তো হবি। আচ্ছা, তখন দেখা যাবে। আচ্ছা, আমি যাই। আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। ওকে। আঙ্কেল চলে যাওয়ার পর এক কোণে চুপচাপ বসে রইলাম। যাক, নিজের মাথা গোজার মতো অন্তত একটা ঠাঁই তো হলো। আমি একটা রুম কিছুটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়লাম। মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়া কল দিচ্ছে। রিয়া, বলেন। ভাইয়া, আপনি ফিরে আসেন প্লিজ, একা একা ভালো লাগছে না। তা কি করে হয়? আমি তো অনেক দূরে চলে এসেছি। ভাইয়া, আপনাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, যেন সময় যাচ্ছে না। যখন আমার কথা মনে পড়বে তখন আমাকে কল দিয়েন। তা এখন কি করছেন? একটা নতুন বাসায় এসেছি, সেটা চারপাশ দেখছি। তা কার বাসায় উঠেছেন? সেটা না হয় পরে বলবো। আমি কাল ইরার সাথে ওর কলেজে যাব, আপনি প্লিজ আসেন। ওকে, দেখি। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ওকে। আচ্ছা বাই, পরে কল দেব। ওকে, বাই। বলে এই কলটা কেটে দিলাম। দরজায় কে যেন নক করলো। দরজা খুলে দেখি একটা লোক আর তার হাতে খাবার। কি চাই এইখানে? আপনি কি ইমন স্যার? কেন? আপনার জন্য বস খাবারগুলি পাঠিয়েছেন। ওকে, দাও। খাবারটা নিয়ে ভেতরে চলে আসলাম। খাবারকে সবকিছু গুছিয়ে রাখলাম। বাবা মায়ের ছবিটা আমার রুমের দেয়ালে বড় করে টাঙিয়ে দিলাম। একটু পড়তে বসলাম। পড়া শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। পড়া থেকে উঠে ছাদে গিয়ে পাইচারি করছি আর ভাবছি, না, আজ থেকে নিজের অধিকার নিজে বুঝে নেব। নিজের বাড়ি থেকে আমি কেন বের হব? বের হবে তো ওরা। আজ থেকে আমিও বিলাসবহুলভাবে জীবনযাপন শুরু করব।
ইরার কথা খুব মনে পড়ছে। যতই কিছু হোক আমি তো ওকে ভালোবাসি, আর ও তো আমার বউ। জানি না ও আমাকে কোনোদিন মেনে নেবে কিনা, কিন্তু আমি যে ওকে অনেক ভালোবাসি, হয়তো সেটা আর প্রকাশ করা হলো না। সব ভাবনায় ছেদ ঘটে যখন রিয়া কল দিল। রিয়া বলেন। ভাইয়া, দুপুরে খেয়েছেন? খেয়েছি। আপনি? হুম, আমিও খেয়েছি। জানেন ভাইয়া, আপনি যাওয়ার পর কি হয়েছে? কি হয়েছে? মামা বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছে। কেন? মামা বলেছে সব কাজ ওদের নিজ হাতে করতে। ওকে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। খবরদার, আপনি কোনো কথা বলবেন না। কেন? ওদের এইটাই প্রাপ্য ছিল। তাই বলে কি ওদের এইভাবে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তো? ওরা এবার বুঝবে যে একটা মানুষকে কষ্ট দিলে সে কতটা কষ্ট পায়। ওকে। আচ্ছা, আমি পরে কথা বলছি। বাই। মাত্র ফোন দিলাম, আর এখন আবার কেটে দিবেন? একটু কাজ আছে। ওকে, বাই। বলেই কেটে দিলাম। আঙ্কেলের মধ্যে কয়েকটা গাড়ি আর গার্ড পাঠিয়েছেন। গাড়িগুলোকে পার্ক করলাম আর গার্ডদের সাথে কথা বললাম কিছুক্ষণ। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ বই পড়লাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খবর নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলের পাঠানো খাবার খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমার গার্ডগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে। আমি 3টে গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সামনের গাড়িতে গার্ডস আছে, পেছনের গাড়িতেও গার্ড আছে, আর মাঝখানে আমার গাড়ি। কিছুক্ষণ পরে আমি কলেজের গেট দিয়ে ঢুকলাম। সবাই গাড়িগুলোর দিকে হা করে তাকিয়ে আছে। সেই সাথে দেখলাম ইরা, রবি ও তার ফ্রেন্ড, সাথে রিয়াও আছে। আমার গার্ডরা এসে আমার গাড়ি দরজা খুলে দিল, আর আমাকে গাড়ি থেকে বের হতে দেখে সবাই খুব অবাক হলো। সব থেকে বেশি অবাক হলো ইরা, রবি আর রিয়া। তারা হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে আমাকে এমন রূপে দেখবে। আমার ফ্রেন্ড তানবীরও হা করে আমার দিকে তাকিয়ে আছে। অনেকেই আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু গার্ডসরা তাদের আসতে দেয়নি। আমি একটা গার্ডকে ইশারা করলাম রিয়াকে ডাকার জন্য, আর আমি চলে আসলাম তানবীরের কাছে। কিরে শালা, আজকে হঠাৎ এই রূপ? কেন? এই রূপ কি আমার অযোগ্য? আরে না না, সেটা না। আগে তো কখনোই এরকম ছিলে না, হঠাৎ আজকে তাই বললাম আর কি। এটার কারণ আছে, সব বলবো তোকে। ভাইয়া, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আপনাকে এমন রূপে দেখে সত্যি ভালো লাগছে। তা হঠাৎই পরিবর্তন? তাহলে শোনেন, তারপর সব কিছু বললাম। এতদিনে কাজের কাজ করেছেন। এই কথা যাতে ওরা জানতে না পারে। ওকে, জানাবো না। ওরা আপনাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করছে। করতে দাও, আরো কত কে দেখবে আমার। আজ একজনকে উচিত শিক্ষা দেব, সেটা না হয় পরে দেখবি। এখন ক্লাসে চল। রিয়া, তুমি ইরার কাছে যাও, আর আমার ব্যাপারে কিছু বলো না। ওকে, বলবো না। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। ইরা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আমি সেই দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাস করছি আর ইরার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। আমি যতবার ওর দিকে তাকাচ্ছি ততবার চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসগুলো করতে লাগলাম। কলেজ ছুটির পর আমি আর তানবীর আর আমার বিশাল দেহ গার্ডগুলোকে নিয়ে হাঁটছি। আমি একটা নিরিবিলি জায়গায় বসলাম, আর একটা গার্ডকে ইশারা করে বললাম ওই ছেলেটাকে এইখানে নিয়ে আসতে। কিরে, রবিকে ডাকে আনতে বললি কেন? শুধু চেয়েছে দেখ। গার্ডরা রবিকে জোর করে নিয়ে আসছে, আর পেছনে ইরা সহ রবির ফ্রেন্ডসরাও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে এইখানে ধরে আনার মানে কি? কুল রবি, কুল। তোমাকে রাগ দেখানোর জন্য এখানে ডাকিনি। তাহলে কেন ডেকেছো? বাহ, তুমি তো টাকাকে খুব সম্মান করো। মানে? আগে আমি যখন নর্মাল ড্রেস স্কুলে আসতাম তখন আমাকে অনেক অপমান আর তুই করে বলতি। আজ হঠাৎ তুমি করে ডাকছো, কারণটা কি? আমার কিছু কাজ আছে, আমাকে ছেড়ে দাও। দিব, এক শর্তে। কোন শর্ত? মনে আছে আমাকে বলতি যে আমার রুমাল বের করে তোদের পা মুছে দিতে? আজ ঠিক তুই আমাদের সবার পা মুছে দিবি। না, আমি পারবো না। আমিও একদিনে না শব্দটা বলেছিলাম, যার ফলে তুই আমার বাবার নামে গালি দিয়েছিলি। আমি কিছুই বলি নাই। দেখ, আমি সোজাসুজি বলছি যে কাজ করে দে। বললাম তো আমি করবো না। আমি ঠাস ঠাস করে 2টা চড় মারলাম। এই, ওকে ইচ্ছে মতো মারো। এই বলার সাথে সাথেই গাছরা ওকে মারতে লাগলো, আর এইটা দেখে ইরা ভয় পেয়ে যায় আর সাথে সাথে সেইখান থেকে চলে গেল। ভাই, আমাকে মারবেন না, আমি মুছে দিচ্ছি। আহারে বেচারা, এত মার খাওয়ার দরকার ছিল না যদি কথাটা আগে বলতেই। দে, এখন পরিষ্কার করে দে। রবি ওর রুমাল বের করে সবার পা মুছে দিল।
আজ থেকে প্রতিদিন এই কাজ করে যাবে আমার, নইলে যে কি করব তুই বুঝতেও পারছিস না। ওকে ভাই, মুছে দিব। আর এর সাথে চলাফেরা নিয়ে কিছু বলবো না, সেটা তোর ইচ্ছে। ওকে ভাই। এই নে, এখানে কিছু টাকা আছে, মেডিসিন লাগবে তোর। না ভাই, লাগবে না। আমি তোকে নিতে বলেছি। তারপর রবি আমার হাত থেকে টাকাটা নিল। ওকে, তুই এখন যা। রবি আর এক সেকেন্ডও না দেরি দ্রুত সেখান থেকে চলে গেল। দোস্ত সাবাস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। চল, আজ আমার বাসায় যাবি। চল। আমি তানবীরকে নিয়ে বাসায় চলে আসলাম। কে রে, তুই এইখানে কেন? সব পরে বলবো, আগে বল বাসাটা কেমন। পুরা রাজপ্রাসাদের মতো। চল ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। তুই রান্না করেছিস? সব পরে বলছি, আগে তুই খেতে আয়। আমার সন্দেহ হচ্ছে তুই কোথাও অকাম করিয়েছিস নাকি। শালা, আমাকে কি তোর মতো মনে হয়? হয়েছে, এখন চল, খিদে পেয়েছে। চল। দুই বন্ধু একসাথে খাবার খেয়ে রেস্ট নিতে লাগলাম। আচ্ছা, তুই যে আমার এখানে আসছিস, তোর বাবা মা চিন্তা করবে না? ওদের জানিয়েছিস? ও, এবার আমাকে সম্পূর্ণ গণনা করলে বল। ওকে, শোন তাহলে, সবাইকে বললাম। এরা কি তোকে মেনে নেবে? মনে হয় না, কারণ ও তো আমাকে সহ্য করতে পারে না। আমার মনে হয় ও তোকে একদিন না একদিন ঠিকই মেনে নেবে। সেই দিনের অপেক্ষায় আমি আছি। নিজের অধিকার বুঝেছিস, এই জন্য খুব ভালো লাগছে আমার। হুম আজ থেকে ইরা আর রবি তোকে ভয় পাবে, এতদিনে একটা কাজের কাজ করেছিস। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমার এই বিলাসিতার কোনো প্রয়োজন নেই। পাগল লাগে তুই, তোর সম্পদ তুই ভোগ করবি, এতে কারো কষ্ট পাবার কি আছে? আজ আমরা বাইরে ডিনার করব। ওকে। একটু রেস্ট নে। কেন, তুই কই যাবি? আমি একটু পড়ব। আমি আর কোনো কথা না বলে বই নিয়ে পড়তে লাগলাম। এমন সময় রিয়া কল দিল। রিয়া বলেন। ভাইয়া, দুপুর খেয়েছেন? খেয়েছি। আপনি খেয়েছেন? হুম, আমিও খেয়েছি। তা কি করেন? শুয়ে আছি। আপনি নিশ্চয়ই বই পড়ছেন। আপনি কিভাবে জানলেন? আমি বুঝে গেছি আজকে রবিকে কেন মারলেন। তুমি কিভাবে জানো? ইরা এসে বলল। আজ ওকে মেরেছি কারণ ও আমার বাবার নাম তুলে কথা বলেছিল। গুড, যখন ইচ্ছে তখন মারবেন। কেন? আরে, ও একটা খারাপ ছেলে, ও বারবার ইরার শরীরে ঢুলে পড়ে। ইরা ওকে আশকারা দিয়েছে, তাইও এমন হয়েছে। আপনি তো ইরার জামাই, আপনার কি কষ্ট হয় না যখন অন্য কোনো ছেলের সাথে ও চলে? এই উত্তরটা আমি এখন না, পরে বলবো। সেদিন আপনিও খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি পড়েন, পরে কল দেব। ওকে, বাই। বাই। কল কেটে দিয়ে পড়তে শুরু করলাম, আর তানবীর আরামে ঘুমাচ্ছে। পড়তে পড়তে বিকেল হয়ে গেছে, শালা এখনো ঘুমাচ্ছে। ওই, উঠবি নাকি? আরে মা, আর একটু ঘুমাতে দাও। এই শালা, আমি তোর মা না, আমি তোর বন্ধু। ওর তাড়াতাড়ি। কি হয়েছে, আর একটু ঘুমাতে দাও ভাই। আর এক সেকেন্ডও না, উঠবি নাকি পানি মেরে দিব। উঠছে, দূর দিলে তো ঘুমটা ভেঙে। এত কিভাবে ঘুমাতে পারিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তানবীর চলে গেল ফ্রেশ হতে। আমি ছাদে গেলাম, গিয়ে বাতাস অনুভব করছি। তুই বাতাস খাওয়ার জন্য কি আমার আরামের ঘুমটা ভেঙে দিলি? তোর ঘুম আরাম নাকি বাতাসের অনুভবটা আরামের? আমার ঘুম আরাম। শালা, তুই তো এলিয়েন, তাই তোর ঘুম আরামের। আচ্ছা দোস্ত, তুই এইখানে একা যেন ইরার বাবা একবারও আসলো না কেন? উনি সারাদিন অফিসের কাজ করেন, এইখানে আসবে কি করে? তাছাড়া উনি কল দিয়ে তো খবর নিচ্ছে। সেটা না হয় বুঝলাম, বাট একটা কথা কিছুতে এই মাথায় ঢুকছে না। কি কথা? এরা তো রবির জিএফ, তার উপর আবার তোর বউ। ও যখন রবির সাথে মিশে তখন তোর কি কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? আমি জানি ইরা একদিন রবির ধোকাকে আমার কাছে আসবে, আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। বাইরে তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমাকে যে বুঝতেই হবে। এইভাবে তানবীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বাসায় ঢুকে রেডি হও। কেন, আমরা কই যাব? বলেছি না আমরা বাইরে খাবো, এখন তাড়াতাড়ি চল। ভাই, আমার কাছে টাকা নেই। তোর কাছ থেকে আমি টাকা খুঁজেছি? তবুও আমি যাব না। একটা থাপ্পড় দিব, তাড়াতাড়ি চল। ওকে, 1 মিনিট দাঁড়া। আমি আর তানবীর বেরিয়ে পড়লাম, সাথে আমার গাছটাও ছিল। আমি একটা মার্কেটে আসলাম। কি রে, এইখানে আসলে যে? আমার কিছু কেনাকাটা দরকার, তাই। এখন আমার কিছু শার্ট প্যান্ট পছন্দ কর। তানবীর আমার জন্য কিছু শার্ট প্যান্ট পছন্দ করলো, আমি সেইগুলো কিনে নিলাম।
নে ধর। এইগুলা দিয়ে আমি কি করব? আমি এগুলো তোর জন্য কিনেছি। তুই আমার জন্য এগুলা কেন আনতে গেলি? চুপ, একটাও কথা বলবি না। নে ধর এগুলো। না, আমি এগুলা নিব না। ধরতে বলছি ধর। অনেক জোরাজোরির পর তানবীর আমার হাত থেকে প্যাকেটগুলো নিল। চল, আমাদের রেস্টুরেন্ট বুক করা আছে, আমরা সেখানেই যাই। কখন আবার বুক করলি? আজ দুপুরে। এখন চল। আমি আর তানবীর, আমার গার্ড, আমরা সবাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টের বাইরে অনেক ভিড়, হয়তো তারাও আমাদের মতো ডিনার করতে এসেছে। আমার গার্ডগুলো আমাদেরকে সেফটি দিয়ে সামনের পথ থেকে মানুষগুলোকে সরিয়ে দিতে লাগলো। অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, অনেক মেয়ে চোখের মাধ্যমে প্রেম নিবেদন করছে। আমি ওইদিকে না তাকিয়ে সোজা ভিআইপিতে চলে গেলাম। এ কি, ওরা এখানে কি করছে? আমি দেখি ইরা, রবি আর আমার সামনে দাঁড়ানো, আর ওরা ম্যানেজারের সাথে কথা কাটাকাটি করছে। রিয়া আমাকে দেখেই বলল, আরে ভাইয়া তুমি? আজ বাইরে ডিনার করব, তাই এসেছি। এই যে উনি আগে এই আসনটা বুক করেছে। কি হয়েছে এখানে? দেখেন না স্যার, ওদের অনেকবার বলেছি যে আপনি এই আসনটা বুক করেছিলেন, তাও ওরা বারবার জোর করছে। কি হলো রবি? উনি তো একবার বলেছে, তবু বারবার জোর করছে কেন? ভাইয়া, আমি বুঝতে পারি নাই। তা তোমরা এখানে? আজকে রবি ভাইয়ের জন্মদিন, তাই উনি ট্রিট দিবে আজকে। বাহ, আজ তোমার বার্থডে? হুম। তাহলে আজ ট্রিট আমার পক্ষ থেকে আমি দিব। না না, আমি দিব, সাথে আপনারাও থাকবেন। আমি দিব, বরং তোমরা থাকবে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আজ একসাথে ডিনার করব। সবাই একসাথে বসলাম। ইরা আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি যে বুঝতে পেরেছি, তাকে সেটা বুঝতে দিচ্ছি না। আমি কি আপনাদের সাথে খাবো, নাকি আলাদা কোনো জায়গায় খাবো? কেন আলাদা কেন? আমি থাকলে হয়তো কারো সমস্যা হতে পারে। না না, কারো কোনো সমস্যা নাই, আপনি থাকেন। আপনি তো আপনার কথা বলছেন, কিন্তু যার কষ্ট হচ্ছে সে তো কিছুই বলছে না। এরা এবার স্পষ্টভাবেই বুঝতে পেরেছে যে আমি কার কথা বলছি। আমার সমস্যা নেই, তুমি এইখানে থাকতে পারো। বাহ, আমি নিজের অধিকার কিছুটা বোঝার কারণে ইরার মতো মেয়ে আমাকে তুই থেকে তুমি করছে, এটা ভাবছি আর মুচকে মুচকে হাসছি। কিরে হাসছিস কেন? আরে না, এমনি। সবার সাথে খাবার খেয়ে ওদের বিদায় দেব এমন সময়। ভাইয়া আপনাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ আপনি ফিরে চলুন। ফিরবো সময় হলে, এখন না। ইরা কিছু বলতে যাবে, তখনই ওদের বিদায় দিয়ে চলে আসলাম। তানভীরকে ওর বাসায় এগিয়ে দিলাম, আর আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। ঘুম আসছে না, তাই পড়তে বসলাম। পড়তে পড়তেই ঘুমিয়ে গেছি। অন্যদিকে প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। এই তোর কি হলো? ঘুমের ঘরে কি বলছিস এসব? হঠাৎ ইরা চোখ মেলে তাকায় আর কয়েক গ্লাস পানি দ্রুত খায়। কি রে, কি হয়েছে তোর? তোকে কে ছেড়ে যাবে? একটা স্বপ্ন দেখলাম, তাই আর কি। ধুর, তোর স্বপ্নের কারণে আমার ঘুমটা দিলি তো ভেঙে। সরি রে। ধুর, তোর স্বপ্নের কারণে আমার ঘুমটা তো দিলি ভেঙে। আমি আগে কোনোদিন এসব স্বপ্ন দেখি নাই, আজ কেন দেখলাম হঠাৎ? এখন বল, স্বপ্নে কে তোকে ছেড়ে যাবে? আমি রবির জায়গায় ইমনকে দেখেছি। মানে? মানে আমি স্বপ্নে দেখলাম যে আমি রবিকে ছেড়ে দিয়ে ইমনের কাছে গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সে আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। প্লিজ, এখনো সময় আছে, তুই ইমনের কাছে ফিরে যা। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি কখনো ওর কাছে যাব না। আমার মনে হয় তুই ইমনকে নিয়ে ভাবতে শুরু করেছিস। মানে কি এটার? মানে হলো যাকে নিয়ে বেশি ভাবে তাকে রাত্রে স্বপ্ন দেখে। দূর, এসব বাদ দে। এটা নিয়ে পরে কথা বলবো, এখন ঘুমা। ওকে। রিয়া আর ইরা শুয়ে গেল। রিয়া আরামে ঘুমালো, ইরা ঘুমাতে পারছে না, কারণ সে তার স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। কি কারণে আজ হঠাৎ সে এমন স্বপ্ন দেখলো? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো ইরা। এইদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিনকার মতো আজও আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। রবি আমার সামনে এসে নিজের রুমাল দিয়ে পা পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই বললাম, থাক রবি, লাগবে না। আমি তোমাকে দিয়ে আগে পরিষ্কার করিয়েছিলাম, কারণ জানো? না। একদিন তুমি আমার বাবার নাম ধরে কথা বলেছিলে, যেটা আমার মোটেও সহ্য হয় নাই, তাই করিয়েছিলাম। এই জন্য আমি সরি, আমি বুঝতে পারি নাই। তোমার উপর থেকে আমার রাগ চলে গেছে, তাই আমি আর চাই না তোমাকে অপমান করতে। তুমি এখন যেতে পারো।
রবি চলে গেল ইরার কাছে, কিন্তু ইরাকে কেমন জানি লাগছে, মুখে হাসি নেই, মন মরা হয়ে আছে ইরা। এই ইরা, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তোমাকে সেই কখন থেকে দেখছি যে তুমি মনমরা হয়ে আছো। কিছু হয়েছে? না, আমার কি হবে? তোমার শরীর ঠিক আছে তো? হুম, সব ঠিক আছে। এখন চলো ক্লাসে যাই। ওকে, চলো ক্লাসে যাই। এইদিকে, আচ্ছা ইরাকে আজ এমন লাগছে কেন? সেটা তো আমারও প্রশ্ন। কিছু হয়েছে নাকি? সেটাই তো জানি না। আচ্ছা ক্লাসে চল, পরে দেখা যাবে। হুম, চল। একে একে সব ক্লাস করতে লাগলাম। মাঝে মাঝে ইরার দিকে তাকাচ্ছি, দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকিয়েছি দেখে সে মুখটা ঘুরিয়ে ফেললো। আচ্ছা ইরা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? কলেজ ছুটির পর আমি চলে আসলাম বাসায়, এসে খাবার খেলাম। অন্যদিকে কি রে ইরা, খাচ্ছিস না কেন? এত কি চিন্তা করছিস? কই খাচ্ছি তো। এই বলেই কিছুটা খেলো। আচ্ছা, আমার কি হলো? আমার চোখের সামনে বারবার ইমনের চেহারা ভাসছে কেন? তাহলে কি আমি তাকে... না না, এই হতে পারে না। আমি তো রবিকে ভালোবাসি, ইমনকে ভালোবাসতে পারবো না। কি রে, আবার কই হারিয়ে গেলি? আজকে ভালো লাগছে না, তাই খাবো না। সে কি, কিছুই তো খেলি না, আরেকটু খেয়ে যা। না মা, আমি কিছু খাবো না, আজকে ভালো লাগছে না। ইরা খাবার সেরে উঠে গেল। কি রে, আজ ইরার কি হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, আমি পরে জেনে নিব ওর কাছ থেকে। ওকে, সেটাই কর। এদিকে আমি ঘুম থেকে বিকেলে উঠতেই দেখি আঙ্কেল কল দিয়েছে অনেকগুলো। আমি আর দেরি না করে আঙ্কেলকে কল দিলাম। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এত ভালো। তোর কি অবস্থা? এই তো আছি কোনো রকম। এতবার কল দিলাম, ধরস নাই কেন? ঘুমিয়েছিলাম তাই ধরতে পারি নাই। তোর কি থাকতে কষ্ট হয়? না না, আমি ঠিক আছি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কে কথা? আপনি নাকি বাড়ির সকল কাজের লোক আর ড্রাইভারকে বিদায় করে দিয়েছেন? তুই কিভাবে জানলি? রিয়া বলছে আমাকে। করেছি। এইভাবে ওদের কষ্ট দিয়ে কোনো লাভ আছে? অনেক লাভ আছে। ওরা তোকে দিয়ে যেভাবে খাটিয়েছে, আমিও ঠিক সেভাবে খাটাচ্ছি। না আঙ্কেল, আপনি আজই কাজের লোক ঠিক করে দিবেন। দিব, বাট এখন না, পরে দিব। না, আপনি আজই দিবেন। আমি একবার বলেছি পরে দিব, ব্যাস। ওকে। আচ্ছা, কোনো অসুবিধা হলে আঙ্কেলকে জানাবি। ওকে জনাব। ওকে, ভালো থাকিস, বাই। বাই। কল কেটে দিলাম আর রিয়াকে কল দিলাম। ভাইয়া বলেন। আজকে কলেজে দেখলাম ইরার মন খারাপ। কি হয়েছে ওর? সেটা আমিও বুঝতে পারছি না। বাসায় সে ঠিকমতো খাবারটাই খায়নি। ওকে জিজ্ঞেস করো নাই কিছু? না, এখনো করি নাই। ওকে জিজ্ঞেস করার পর আমাকে কল দিয়ে জানিও। কেন? খুব টেনশন হচ্ছে বুঝি বইয়ের জন্য? ধুর, কি যাতা বলছো। এই যে মিস্টার ইমন, আমি বুঝতে পেরেছি। কচু বুঝছো, বাই। এই বলে এই কলটা কেটে দিলাম, নইলে আল্লাহ জানে আমাকে যে আরো কি কি শুনতে হতো। অন্যদিকে সত্যি করে বলতো, তোর আজ কি হলো? তোকে তো বললাম কাল রাতে। তুই ইমন ভাইয়ের কথা ভেবে মন খারাপ করলি কেন? আর বলিস না, আমি যেদিকে তাকাই শুধু ওকে দেখতে পাই। চোখ বন্ধ করলেও ওর চেহারা ভেসে ওঠে। এটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। পাগল নাকি তুই? আমি ইমনকে ভালোবাসতে যাব কেন? আমি তো রবিকে ভালোবাসি। তোর মন বলছে যে তুই ইমন ভাইকে ভালোবাসতে শুরু করেছিস। কখনোই না। আচ্ছা, আমার মন খারাপের কারণ যাতে কেউ জানতে না পারে। কেন? একবার বলছি যাতে জানতে না পারে, আবার প্রশ্ন করছিস কেন? ওকে, জানাবো না। এদিকে আমি রাতে পড়তে বসলাম আর পড়া থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা মাস। আমি প্রতিদিনের মতো আজকেও তানভীরের সাথে কলেজে আড্ডা দিচ্ছি। ইরার চেহারা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে, সে অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে কিছুটা। আমি সবটা দেখেও না দেখার ভান করে আছি, তবুও ওদের বুঝতে দিচ্ছি না। ইরা এখন আমার দিকে প্রায় তাকিয়ে থাকে, আমি তার দিকে তাকালেও সে আর চোখ ঘোরায় না। বাধ্য হয়ে আমি চোখ নামিয়ে ফেলি। আচ্ছা ইরা, তোমার কি হয়েছে? তোমার মুখে আগের মতো হাসি নেই, কারণটা কি? আমার আজ কয়েক মাস ধরে কেমন জানি লাগছে। কেমন লাগছে মানে? আমার বারবার কেন জানি না ইমনের কথা খুব মনে পড়ে। আমি ওর জন্য কোনো কাজ ঠিক মতো করতে পারি না। কি বলছো তুমি?
তুমি মনে হয় ইমনকে ভালোবেসে ফেলেছো। আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসতে হলে ইমনের কথা ভুলে যেতে হবে। সেটা যে আমার পক্ষে অসম্ভব। ইমনের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওকে। আজ রাতে আমাদের পার্টি আছে, তুমি বিকেলে পার্কে আইসো। আজকে না গেলে হয় না? না, আজকেই যেতে হবে। তুমি আর আমাকে ভালোবাসো না? হঠাৎ এই কথা বললা কেন? কারণ তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে আর প্রশ্ন করতে না। ওকে, যাব আমি তোমার সাথে। এই দেখে আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। আচ্ছা দোস্ত, ইরা কি আমাকে কখনো মেনে নিবে না? আরে নিবি একটু সহ্য কর। কবে আসবে সেই দিন যেদিন ওকে আমি দেখিয়ে দিব যে অবহেলা কত কষ্টের? অপেক্ষা কর, ঠিকই আসবে সেই দিন। এখন ক্লাসে আয়। চল যাই। আমি গভীর আগ্রহে ক্লাস করতে লাগলাম। ইরার চোখে চোখ পড়তে আমি চোখ নামিয়ে ফেলি, কারণ ও অপলকভাবে আমার দিকে তাকিয়েছিল। কলেজ শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে রইলাম। এইদিকে কি রে, তুই তো তোর কাজ কিছুই করতে পারলি না। আজকে কাজ করব, অলরেডি ইরাকে আসতে বলেছি। কচু করবি তুই আমার, নাকি তুই ইরাকে ভালোবেসে ফেলেছিস? পাগল নাকি? আমি ইরার মনকে নয় বরং দেহকে খুব ভালোবাসি, আর ওইটার জন্য এত নাটক। তুই আজকে আর কোনো বাধা মানবি না, ইরা পার্টিতে নিজের করে নিবি। সেটা আর বলা লাগবে না। ইরা হচ্ছে টিস্যু পেপারের মতো, যখন ইচ্ছে ব্যবহার করব, আবার ছুঁড়ে মারবো। বাহ রবি বাহ, কি নাটকটাই না করলে আমার সাথে। রবি পেছন ফিরে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। সে হয়তো কোনোদিন ভাবে নাই যে ইরার হাতে এইভাবে ধরা খাবে। রবির চোখে মুখে ভয়ের ছাপ। নিজেকে সামনে রবি উত্তর দিল, তুমি এইখানে? সেটার উত্তর না জানলেও চলবে, কিন্তু তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলা? তুমি ভুল শুনেছ। তুই আমাকে টাচ করবি না। তোর ওই নোংরা মন দিয়ে আমি আমার মন একসাথে করেছিলাম কি এই জন্য? তুই আমাকে মারতে পারলি? পেরেছি। আজ এইখানে না আসলে আমি জানতেই পারতাম না যে তোর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো ছায়া। আরে তুই কি ভালো মেয়ে নাকি? মানে কি বলতে চাইছিস তুই? যেই মেয়ের বিয়ে হওয়া সত্ত্বেও বাইরের ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সেই মেয়ে একটা নষ্টা। রবির মুখে এই কথা শোনার পর ইরা কয়েক মিনিট থম মেরে রইল। হয়তো সে ভাবতেও পারে নাই যে রবি ওকে এত বড় কথা বলবে। আমি তোর জন্য ইমনের পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে তোর সাথে বন্ধনে আবদ্ধ ছিলাম। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুই কি ভেবেছিস যে আমি তোকে ভালোবাসি? আরে ভুল ভেবেছিস। তোর বাবার টাকা দেখে আমি তোর সাথে প্রেম করেছি, আর যখন জানতে পারলাম যে এই সব সম্পত্তির মালিক ইমন, তাই আমি ভেবেছি যে তোর সাথে টাইম পাস করব আর শারীরিক চাহিদা পূরণ করব। ছি 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 ছি, তোর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে ভুল করেছি। না জানি তুই আর কত মেয়ের জীবন নিয়ে খেলেছিস। আমার মতে না জানি তুইও কতজনের সাথে কত কি করেছিস। মুখ সামলে কথা বল। ইরা যেই রবিকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েছে, অমনি রবি ইরার হাত ধরে ফেলে। আমাকে আগেও থাপ্পড় মেরেছিলি, আমি কিছুই বলি নাই, তাই বলে তো আমি আর সহ্য করব না। তাই আমি তোর থাপ্পড় তোকে ফিরিয়ে দিলাম। ইরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে যাচ্ছে। এই কান্না থাপ্পড়ের কান্না নয়, এই কান্না হচ্ছে একজন প্রতারককে ভালোবেসে সে একটা পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছে। তাই সেই অবহেলার ফল আজ তার চোখে অশ্রুতে পরিণত হয়ে গড়িয়ে পড়ছে। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, এইবার তুই যেতে পারিস। আর খবরদার কোনোদিন আমাকে ডাকবি না। তোর মতো লুচ্চাকে আমি ডাকবো? থাক তুই নিজের রাস্তায়। আরে যা যা। ইরা আর কিছু না বলে চোখ ভরা জল নিয়ে সেইখান থেকে চলে আসলো। এইদিকে আমি ঘুম থেকে উঠেই দেখি আঙ্কেল অনেকবার কল দিয়েছে। ব্যাপারটা কেমন জানি লেগে উঠলো। আমি আর দেরি না করে দ্রুত আঙ্কেলকে কল দিলাম। আঙ্কেল বলেন। ইমন, ইরার কি হয়েছে? তুই কি কিছু জানিস? না তো, ওর সাথে আমার কোনো কথাই হয় নাই। কেন, কি হয়েছে? অফিসে থাকা অবস্থায় তোর আন্টি কল দিল যে ইরার রুমের দরজা আটকে বসে আছে। অনেক ডাকাডাকি করেছে, তবুও খুলছে না। তাই আমি দ্রুত বাসায় এসে পড়েছি। আঙ্কেলের কথা শোনার পর নিজেকে কেন জানি স্থির রাখতে পারছি না। মন বারবার চাচ্ছে ইরার কাছে ফিরে যাই। না, আমার সাথে কিছু হয় নাই। দরজা না খুলে দরজাটা ভেঙে দিন। সেটাই করতে হবে। আমি আসবো সেইখানে? না না, এখন না, পরে আসিস। ওকে। অন্যদিকে ইরামা, দরজা খুলো। এইভাবে
আমাদের দুশ্চিন্তায় ফেলছিস কেন? সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খোলার নামই নেই। আমার মেয়ে ঠিক আছে তো? তুমি শান্ত হও, আমি দরজাটা ভাঙছি। যেই আঙ্কেল দরজা ভাঙতে যাবে তখনই ইরা দরজা খুললো। ওর অবস্থা দেখে চেনার উপায় নাই যে এটা ইরা। ওর চোখ দুটো ফুলে আছে, মনে হয় অনেকক্ষণ কান্না করছে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে আর চুলগুলো এলোমেলো হয়ে গেছে, দেখতে একদম বাজে লাগছে। আঙ্কেল আন্টি ওকে দেখে প্রাণ ফিরে আসছে। কে, তুই এভাবে দরজা আটকে রেখেছিস কেন? আর তোর চেহারা এই অবস্থা কেন? তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করছে, তার উত্তর দে। তুমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসো আমার রুমে। আন্টি ইরাকে ধরে নিয়ে গেল ফ্রেশ করাতে। আঙ্কেল ভাবছে কেন আজ হঠাৎ ইরা এমন করলো। কিছুক্ষণ পরে ওরা আসলো। মা, বল তো কি হয়েছে তোর? ইরা কিছু না বলে সোজা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? সমস্যা হয়ে থাকলে আমাকে বল। বাবা, আমি অনেক বড় ভুল করেছি। কি ভুল করেছিস? আমি একটা কালো ছেলেকে ভালোবাসতে গিয়ে ইমনের পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি। মানে কি বলছিস তুই? তাহলে শোনো। এইসব শোনার পর ইরার মা যেন থমকে দাঁড়ালো আর ইরা অজরে কান্না করতে লাগলো। তুই কি রবির জন্য কাঁদছিস? না, তাহলে? আমি ইমনের সাথে খুব বড় অন্যায় করেছি। জানি না ও আমাকে মাফ করবে কিনা। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বেশি। মারে, আমি তোর জন্য ইমনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আর অনেক কষ্টও দিয়েছিলাম। জানি না আমরা কি তার কাছ থেকে মাপ পাওয়ার যোগ্য কিনা। বাবা, তুমি আমাকে ইমনের কাছে নিয়ে চলো। কিন্তু ও কোথায় থাকে আমি তো কিছুই জানি না। প্লিজ বাবা, ওর ঠিকানা আমাকে খুঁজে বের করে দাও। প্লিজ বাবা, প্লিজ। ওকে, আমি দেখছি কি করা যায়। আমিও ওর কাছে মাপ চেয়ে নিব। ওর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, এটার মতো জঘন্য কাজ আর নেই। তাই আমি ওর কাছে মাপ চেয়ে নিব। প্লিজ বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো। ও তো কলেজে আসে, তখন ওর সাথে কথা বলিস। ও কি আমার সাথে কথা বলবে? কথা বলার চেষ্টা করিস, দেখ কি হয়। ওকে। এইদিকে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই আমার পড়ায় মন বসছে না। বারবার এটার জন্য টেনশন হচ্ছে, না জানে কি পাগলামি করে বসে। আচ্ছা, ও হঠাৎ এমন আচরণ কেন করলো? রবির সাথে ওর কিছু হয়েছে? এমন সময় আঙ্কেল কল দিল। আঙ্কেল, এরা কি দরজা খুলছে? খুলেছে। কি হয়েছে ওর? জিজ্ঞেস করছেন কিছু? ওর সাথে ওর ফ্রেন্ড এর কথা কাটাকাটি হয়েছে, তাই মন খারাপ করে বসে আছে। এখন সব ঠিক আছে তো? এখন সব ঠিক আছে। আচ্ছা, কাল যদি ইরা তোর সাথে কথা বলতে চাই তাহলে তোকে এড়িয়ে চলবি। কেন? এটার ফল পরে বুঝতে পারবি। আপাতত ওর সাথে কোনো কথা বলবি না। ওকে, কি হয়েছে বলবেন তো? আজকে না, পরে সব গুছিয়ে বলবো। ওকে। আচ্ছা, সাবধানে থাকিস। ওকে। আঙ্কেল কল কেটে দিল, কিন্তু আঙ্কেলের কথাগুলো মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল। আঙ্কেল কেন ইরাকে এড়িয়ে যেতে বলল? আচ্ছা,